ভাবো তো, তোমার চোখ কেন মায়ের মতো, হাসিটা কেন বাবার মতো, আর ভাই বোনের চেহারা কখনো মিল আবার কখনো একদম আলাদা কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ শত শত বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু উত্তর লুকিয়েছিল একটা সাধারণ মঠের ভেতরে। সেখানে এক ভিক্ষু, যিনি দিনের বেশিরভাগ সময় কাটাতেন একটা ছোট্ট বাগানে মটরশুঁটি গাছের মাঝে। তার নাম গ্রেগর জোহান মেন্ডেল। আজ আমরা যাকে বলি ফাদার অফ জেনেটিক্স। মেন্ডেল আসলে ছিলেন বিজ্ঞানী নন, তিনি ছিলেন এক ভিক্ষু ও শিক্ষক। কিন্তু তিনি বিশ্বাস করতেন প্রকৃতির প্রতিটি নিয়মের ভেতরে লুকিয়ে আছে এক গোপন কোড। এই কোড খুঁজে বের করার জন্য তিনি বেছে নিলেন সাধারণ একটা গাছ, পিসাম স্যাটাইফাম, অর্থাৎ মটরশুঁটি। এখন প্রশ্ন হল, মেন্ডেল কেন মটরশুঁটি গাছকেই বেছে নিলেন? কারণ মটরশুঁটির কিছু অসাধারণ বৈশিষ্ট্য আছে। গাছ ছোট হয়, তাই যত্ন নেওয়া সহজ। গাছ থেকে প্রচুর বীজ পাওয়া যায়, খুব অল্প সময়ে নতুন প্রজন্ম তৈরি হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতে স্পষ্টভাবে 7টা বিপরীত বৈশিষ্ট্য বা কন্ট্রাস্টিং ট্রেটস পাওয়া যায়। যেমন লম্বা বনাম বেটে গাছ, হলুদ বীজ বনাম সবুজ বীজ, মসৃণ বীজ বনাম কুঞ্চিত বীজ, বেগুনি ফুল বনাম সাদা ফুল ইত্যাদি। এখন মেন্ডেল কি করলেন? তিনি খুব যত্ন করে এই গাছগুলোকে ক্রস পলিনেশন করলেন, মানে এক বৈশিষ্ট্যের গাছের সাথে বিপরীত বৈশিষ্ট্যের গাছকে মিলিয়ে দিলেন। ধরো লম্বা গাছের সাথে বেটে গাছ, তাহলে নতুন প্রজন্মে মানে F1 জেনারেশনে কি হলো জানো? সব গাছই হলো লম্বা, বেটে বৈশিষ্ট্য পুরোপুরি চাপা পড়ে গেল। এখন মেন্ডেল আবার এই F1 লম্বা গাছগুলোকে নিজেদের মধ্যে ক্রস করালেন, মানে টল ক্রস টল। ফলাফল, এবার F2 জেনারেশনে 3টে গাছ হলো লম্বা আর একটা হলো বেটে। এইভাবে বারবার পরীক্ষা করে তিনি দেখলেন কোনো বৈশিষ্ট্য কখনো পুরোপুরি হারিয়ে যায় না। যেটা চাপা থাকে সেটা হলো রিসেসিভ ট্রেট, যেটা প্রকাশ পায় সেটা হলো ডমিনেন্ট ট্রেট। এইভাবেই মেন্ডেলের সেই ছোট্ট বাগানের পরীক্ষা থেকেই জন্ম নিল আধুনিক জেনেটিক্স। তাহলে মেন্ডেল কিভাবে এই পরীক্ষাগুলো থেকে বড় বড় নিয়ম বের করলেন? চলো এবার জেনে নিই তার সেই বিখ্যাত লজ অফ ইনহেরিটেন্স। আমরা দেখেছি মেন্ডেল কিভাবে তার ছোট্ট বাগানের মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করলেন। আমরা আসল রহস্যটা বুঝব। মেন্ডেলের 3টি আইন, যেগুলো বদলে দিয়েছিল জীববিজ্ঞানের ইতিহাস। প্রথম আইন, ল অফ ডমিনেন্স বা প্রাধান্যের আইন। ভাবো, যদি তুমি এক টল গাছ বা টিটি আর এক ডোয়ার্ফ গাছ বা টিটি ক্রস করো, তাহলে F1 জেনারেশনে তুমি দেখবে সব গাছ টল বা টিটি। কিন্তু অবাক হবার মতো ব্যাপার হলো, যদিও প্রতিটি গাছের ভেতরে টলের জিন বা টি আর ডোয়ার্ফের জিন বা টি দুটোই আছে, বাইরে প্রকাশ পেল শুধু টলনেস। এখানেই মেন্ডেল বললেন, যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে ডমিনেন্ট ট্রেট বলে, আর যেটা চেপে যায় তাকে রিসেসিভ ট্রেট বলে। নিট ইম্পর্টেন্ট: টল ডমিনেন্ট ওভার ডোয়ার্ফ, ইয়েলো ডমিনেন্ট ওভার গ্রিন, রাউন্ড ডমিনেন্ট ওভার রিঙ্কলড। দ্বিতীয় আইন, ল অফ সেগ্রিগেশন বা বিচ্ছেদের আইন। এখন মেন্ডেল আরও খুঁটিয়ে দেখলেন, যখন গ্যামেট তৈরি হয় তখন প্রতিটি বৈশিষ্ট্যের জোড়া বা অ্যালিল আলাদা হয়ে যায়। তাই টিটি গাছ যখন গ্যামেট বানাবে তখন একটিতে যাবে টি আর একটিতে যাবে টি। এবার F1 এর টল টিটি গাছগুলো নিজেদের মধ্যে সেলফ পলিনেট করলে পানেট স্কোয়ারের রেশিও পাওয়া গেল টিটি ইজ টু টিটি ইজ টু টিটি ইজ টু টিটি। জিনোটাইপিক রেশিও 1:2:1, ফিনোটাইপিক রেশিও 3 টল ইজ টু 1 ডোয়ার্ফ। এটা হলো ক্লাসিক মোনোহাইব্রিড ক্রস। ভাবো তো, মেন্ডেল একটা সাধারণ কাগজে 4খানা ঘর এঁকে পুরো জেনেটিক্সের গণিত তৈরি করলেন। আজ আমরা যেটাকে পানেট স্কোয়ার বলি। 3 নম্বর আইন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন সমাবেশের আইন। এবার মেন্ডেল ভাবলেন, যদি একসাথে দুটি বৈশিষ্ট্যের উত্তরাধিকার পরীক্ষা করি, তাহলে তিনি নিলেন ইয়েলো রাউন্ড বা YYRR ইজ টু গ্রিন রিঙ্কেলড বা YYRR। F1 এ সব হলো ইয়েলো রাউন্ড বা YYRR। এখন যখন F2 তে গেল তখন কি হলো জানো?
ওয়াই আর ওয়াই একদিকে আলাদা হলো, আর আরেক দিকে আলাদা হলো। একটার জন্য যা হলো অন্যটার জন্য সেটা আলাদা স্বাধীনভাবে হলো। ফলাফল কি? F2তে রেশিও দাঁড়ালো 9 বড় ওয়াই বড় আর ইস্টু 3 বড় ওয়াই ছোট আর ইস্টু 3 ছোট ওয়াই বড় আর ইস্টু 1 ছোট ওয়াই ছোট আর। এই হলো ডাইহাইব্রিড ক্রসের বিখ্যাত রেশিও। নিটের দিক থেকে গুরুত্বপূর্ণ। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কেবল ডিফারেন্ট ক্রোমোজোম বা ফার অ্যাপার্ট জিনস অন সেম ক্রোমোজোম ক্ষেত্রে হয়। লিঙ্কেজ থাকলে এই রেশিও ভেঙে যায়, এটা পরে আলোচনা করব। ভাবো তো 1865 সালে মেন্ডেল এই ফলাফল বের করেছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার কাজ 30 বছর কেউ বিশ্বাসই করেনি। কেন জানো? কারণ সেই সময় মানুষ ভাবতেই পারত না যে একটা গাছের ভেতরে এমন কোনো লুকোনো ফ্যাক্টর থাকতে পারে। কিন্তু আজ আমরা জানি সেই লুকোনো ফ্যাক্টরটাই হলো জিন। মেন্ডেল ছিলেন প্রথম জেনেটিসিস্ট, যদিও তখন তিনি শুধুমাত্র একজন সাধারণ সন্ন্যাসী ও বাগানপ্রেমী ছিলেন। তাহলে আমরা মেন্ডেলের 3টি আইন শিখলাম, কিন্তু তুমি কি জানো প্রকৃতির সব ঘটনা কিন্তু এই নিয়ম মেনে চলে না। কখনো ডমিনেন্স ভেঙে যায়, কখনো দুটো বৈশিষ্ট্য একসাথে প্রকাশ পায়। তাহলে এগুলোকে কিভাবে বোঝা যায়? চলো এখন আমরা শিখব মেন্ডেলের নিয়মের বাইরে যে বিস্ময়কর ঘটনাগুলো ঘটে সেগুলো সম্পর্কে। আমরা তো দেখেছি মেন্ডেল বলেছিলেন একটা বৈশিষ্ট্য হয় ডমিনেন্ট নয়তো রিসেসিভ, কিন্তু প্রকৃতি কি এতটা সোজা? না, প্রকৃতি মাঝে মাঝে নিয়ম ভেঙে নিজের মতো করে খেলে। আমরা সেই খেলার গল্প শিখব। 1. ইনকমপ্লিট ডমিনেন্স, অসম্পূর্ণ প্রাধান্য। ভাবো তো, মেন্ডেলের মতে যদি রেড অর্থাৎ আর ফুল আর হোয়াইট অর্থাৎ আর ফুল মেশাই তাহলে সব রেড হবে, কিন্তু 4টে ক্লক প্লান্ট মিরাবেলিস জ্বালা পায় কি হলো জানো? আর গুণিত আর দিলে F1 হলো পিঙ্ক আর। এখানে কোনো একটি ট্রেড পুরোপুরি ডমিনেট করতে পারল না, ফলে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য পিঙ্ক বের হলো। এই নিটের কি পয়েন্ট হলো জিনোটাইপিক রেশিও হলো 1:2:1, ফিনোটাইপিক রেশিও 1:2:1। এখানে জিনোটাইপ আর ফিনোটাইপের রেশিও সমান। ভাবো তো, প্রকৃতি যেন নিজেই বলছে সবকিছু কালো সাদা নয়, মাঝে মাঝে গোলাপি রঙও জন্ম নেয়। কডমিনেন্স বা সহপ্রাধান্য। এখন শোনো আরও আশ্চর্য ব্যাপার। ইনকমপ্লিট ডমিনেন্সে ট্রেড মিশে যায়, কিন্তু কোডমিনেন্সে দুটোই একসাথে স্পষ্টভাবে দেখা যায়। উদাহরণ হলো হিউম্যান ব্লাড গ্রুপ AB টাইপ। এ আর বি দিলে এ আর বি দুটোই একসাথে পুরোপুরি প্রকাশ পাচ্ছে, কেউ কারো উপর চাপ দিচ্ছে না। নিটের কি পয়েন্ট হলো কোডমিনেন্স নট ইকুয়াল টু ইনকমপ্লিট ডমিনেন্স। কোডমিনেন্স হলো দুটো ট্রেড সাইড বাই সাইড প্রকাশ পায়। ইনকমপ্লিট ডমিনেন্স হলো মাঝামাঝি বৈশিষ্ট্য তৈরি হয়। গল্পের টুইস্ট, এটা যেন দুজন শিল্পী একই ক্যানভাসে ছবি আঁকছে আর দুজনের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে। মাল্টিপল অ্যালেলিজম বা একটা বৈশিষ্ট্যর একাধিক অ্যালেল। মেন্ডেল বলেছিলেন প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দুটি অ্যালেল থাকে, কিন্তু বাস্তবে অনেক সময় একটা জিনের একাধিক অ্যালেল থাকতে পারে। উদাহরণ ABO ব্লাড গ্রুপ। IA-IB এই তিনটি অ্যালেল মিলে বিভিন্ন কম্বিনেশন তৈরি করে AB-ABR O গ্রুপ। নিটের কি পয়েন্ট হলো এক অর্গানিজমে একসাথে মাত্র 2টি অ্যালেল থাকতে পারে যেহেতু ডিপ্লয়েড, কিন্তু পপুলেশন লেভেলে এক জিনে একাধিক অ্যালেল থাকতে পারে। প্লায়োট্রপি বা এক জিনের বহু প্রভাব। মেন্ডেল ভেবেছিলেন একটা জিন শুধু একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু সত্যি হলো একটি জিন অনেকগুলি বৈশিষ্ট্যে প্রভাব ফেলতে পারে। উদাহরণ সিকেল সেল অ্যানিমিয়া জিন HBS। এটা রক্তকণিকাকে সিকেলশেপ করে, আবার একই জিন ম্যালেরিয়ার রেজিস্ট্যান্সও দেয়। আরেকটা উদাহরণ হলো পি প্লান্টের এক জিন সিড শেপ আর স্টার্চ সিনথেসিস দুটোর ওপরই প্রভাব ফেলে। নিটের কি পয়েন্ট হলো প্লায়োট্রপি ইকুয়াল টু 1 জিন মাল্টিপল ট্রেটস। পলিজেনিক ইনহেরিটেন্স বা বহু জিন মিলে একটা বৈশিষ্ট্য। আবার উল্টো ঘটনাও ঘটে, একটা বৈশিষ্ট্য অনেকগুলি জিন মিলে তৈরি করতে পারে। উদাহরণ হিউম্যান স্কিন কালার। 3টে আলাদা জিন একসাথে কাজ করে, এই জন্য মানুষের গায়ের রং এত বৈচিত্র্যময়, একেবারে কালো থেকে একেবারে ফর্সা পর্যন্ত। আরেকটা উদাহরণ হলো হিউম্যান হাইট। নিটের কি পয়েন্ট হলো পলিজেনিক ট্রেটস কন্টিনিউয়াস ভেরিয়েশন দেখায়, যেমন স্কিন কালার। মনোজেনিক ট্রেটস ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন, যেমন টল বা ডোয়ার্ফ। প্রকৃতির কাছে মানুষ একটাই বই, কিন্তু সেই বইয়ের প্রতিটি পাতায় অসংখ্য রং, অসংখ্য বৈচিত্র্য লেখা আছে। আজ আমরা শিখলাম মেন্ডেলের নিয়ম সব জায়গায় মানা হয় না। কখনো ডমিনেন্স অসম্পূর্ণ হয়, কখনো দুজন একসাথে ডমিনেট করে।
কখনো এক জিনের অসংখ্য রূপ বের হয়, আবার কখনো একটা জিন একাধিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে, আর কখনো আবার অনেকগুলো জিন একত্রে কাজ করে একটা বৈশিষ্ট্য তৈরি করে। এটাই হলো জেনেটিক্সের সৌন্দর্য। এটা কেবল সূত্র নয়, এটা হলো প্রকৃতির গল্প। কিন্তু থামো, জেনেটিক্সের গল্প এখানেই শেষ নয়। আগামী অংশে আমরা শিখব লিঙ্কেজ, ক্রসিং ওভার আর জিন ম্যাপিং, যা মেন্ডেলের নিয়মকে আবার এক নতুন পথে নিয়ে গেল। তো বন্ধুরা, আজকের প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশনের যাত্রা এখানেই শেষ। এক সময় ছোট্ট এক বাগানে বসে মেন্ডেল যা শুরু করেছিলেন, আজ তা আমাদের জেনেটিক্সের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। ভাবো তো, একটা ছোট্ট মটর গাছের পরীক্ষায় আমাদের বলে দিল কেন তোমার চোখ বাবার মতো কিন্তু হাসিটা মায়ের মতো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। জেনেটিক্সের দুনিয়া এখনও অনেক রহস্য লুকিয়ে রেখেছে। অজানা রোগ, ক্রোমোজোমের খেলা আর সেই রহস্যময় ডিএনএ। তাই প্রস্তুত থাকো, পরের ভিডিওতে আমরা ঢুকব সেই রোমাঞ্চকর জগতে যেখানে জেনেটিক কোডের প্রতিটি অক্ষর লুকিয়ে রেখেছে নতুন গল্প, নতুন উত্তর আর হয়তো কিছু প্রশ্ন। যারা নিটের স্বপ্ন নিয়ে এগোচ্ছে তাদের জন্য একটাই কথা, প্রতিটি অধ্যায় শুধু পড়া নয়, বোঝা, কারণ বোঝাই আসল শক্তি। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়ো, স্বপ্নের পথে এগিয়ে চলো, আর মনে রেখো, বিজ্ঞান সবসময় তার রহস্য উন্মোচনের অপেক্ষায় আছে তোমার জন্য। পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, সাবস্ক্রাইব করো, মিস করো না।